ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম যোদ্ধা, আপসহীন সংগ্রামের অন্যতম নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একবিংশ শতাব্দীর বুকে দাঁড়িয়ে তার অন্তর্ধান রহস্য নিয়ে একটি স্মারক বক্তৃতা। এই সময়কালে যারা উপস্থিত হয়েছেন সকলকেই আমরা আন্তরিকভাবে হুগলি চুঁচুড়া নেতাজি জয়ন্তী কমিটির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি মঞ্চে আসন অলঙ্কৃত করবার জন্য আমি আহ্বান জানাবো আমাদের হুগলি চুঁচুড়া নেতাজি জয়ন্তী কমিটির কার্যকরী সভাপতি ডক্টর বদরুল হাসান, কমিটির সহ সভাপতি শিশির রঞ্জন চক্রবর্তী মহাশয়কে। উপস্থিত এই শহরের বিশিষ্ট নাগরিকবৃন্দ এবং আপনারা সামনে যারা উপস্থিত আছেন তাদেরকে সকলকে হুগলি চুঁচুড়া নেতাজি জয়ন্তী কমিটির পক্ষ থেকে অভিনন্দন এবং নমস্কার জানাচ্ছি। হুগলি চুঁচুড়া নেতাজি জয়ন্তী কমিটি কাজ শুরু করেছিল 1952 সালে। আমি যে দাঁড়িয়ে কথা বলছি, আমি এই সংগঠনের তৃতীয় প্রজন্ম, বৃদ্ধ হয়েছি এবং আমার পরের প্রজন্ম আছেন আমার পিছনে। অক্লান্ত পরিশ্রম করে সারা বছর এই সংগঠনটিকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তারা সচল করে রেখেছে। বিভিন্ন রকম কর্মসূচি মানে প্রত্যেক বছরই আমরা স্মারক বক্তৃতার আয়োজন করি, রক্তদান শিবির করি, মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াই, অনাথ দুস্থদের পাশে দাঁড়াই। অন্তর্ধান বিষয় নিয়ে যিনি বক্তব্য রাখবেন আমাদের অতি পরিচিত মুখ এবং বিশিষ্ট শিক্ষক সুদেব রায় মহাশয়। নমস্কার। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট সম্মানীয় অতিথিবৃন্দ এবং যারা দর্শক আসনে বসে আছেন, আমি প্রথমেই নেতাজি জয়ন্তী কমিটি তাদের প্রত্যেক কর্ণধারকে ধন্যবাদ জানাবো যে এরকম একটা সুযোগ, প্ল্যাটফর্ম আমাকে দেওয়ার জন্য। বিশেষত শুভময় বাবুকে আমি ধন্যবাদ জানাবো, উনি আমাকে প্রথম আমন্ত্রণ জানিয়েছিলেন। আমরা কোনো একটা দিক থেকে হয়তো সবাই নেতাজি পরিবারের সদস্য। এই মানুষটার সম্পর্কে আমাদের কৌতূহল, আমাদের জানার আগ্রহ তার জন্মের 128 বছর অতিক্রান্ত হলেও আমাদের কিন্তু জানার আগ্রহ এখনও বিন্দুমাত্র কমেনি। প্রত্যেকেই আমরা জানার চেষ্টা করি, অজানা কোন ইতিহাস, কোন তত্ত্ব আমরা জানতে পারবো। আপনাদের প্রথমেই আমি একটু মনে করিয়ে দিই যে ইতিহাসের দেবী ক্লিও তিনি কিন্তু সত্যের পূজারী। সত্য যেখানে তার সেখানে অবস্থান। ইতিহাস পাথুরে প্রমাণের ওপর নির্ভর করে, ইতিহাসে কোনো আবেগের জায়গা নেই। যতই রাজস্থানের সিলেবাসে পড়ানো হোক 1576-এর হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপ জয়লাভ করেছিল, আকবরের সেনাপতি হেরে গেছিলেন, সেটা কিন্তু ইতিহাস নয়। সুতরাং ইতিহাস সবসময় সত্য ঘটনার উপর নির্ভর করে। নেতাজির অন্তর্ধান রহস্যের সম্বন্ধে আমাকে আলোকপাত করতে বলা হয়েছে। এখানে মূলত তিনটে যে থিওরি সবথেকে বহুল প্রচলিত সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। কিন্তু প্রথমেই একটা কথা জানিয়ে দিই যে আমরা প্রত্যেকেই কিছু ইজমে বিশ্বাস করি, কিছু চশমা পরে কিছু একটা দৃষ্টিতে আমরা কাউকে দেখার চেষ্টা করি। সেটা একান্ত আপনাদের। আপনারা এই আলোচনার শেষে কিভাবে দেখবেন সেটা একেবারে আপনাদের ব্যাপার। আমি কখনোই চাপিয়ে দেব না। আমি যেগুলো পেয়েছি, যেগুলো জেনেছি, আপনাদের কাছে সেগুলো রাখব। আপনারা কোন ধারণা বিশ্বাসী নিয়ে যাবেন সেটা আমরা প্রথমেই আপনাদের উপর ছেড়ে দিলাম। আমরা যদি অবিভক্ত বাংলা প্রদেশের কথা ভাবি, আপনারা ভাববেন যে ব্রিটিশরা আসার আগে সুলতানি বা মুঘল শাসনে বাংলা ছিল একটি প্রান্তিক প্রদেশ। এই প্রান্তিক প্রদেশের যেভাবে রাজস্ব আদায় করা হতো, যোগাযোগ ব্যবস্থার সমস্যার কারণে সেখানে খুব একটা ভালো যোগাযোগ কিন্তু বাংলার সঙ্গে উত্তর ভারতে ছিল না। কিন্তু ব্রিটিশরা আসার পর তাদের যখন রাজধানী হিসেবে বাংলা চিহ্নিত হলো এবং ইংরাজি শাসন যখন ব্রিটিশরা প্রবর্তন করলো ভারতবর্ষে, প্রথম যে জাতি এই ইংরাজি শিক্ষায় শিক্ষিত হয়ে তথাকথিত মধ্যবিত্ত শ্রেণী হিসেবে চিহ্নিত হয়েছিলেন তারা এই বাঙালিরা। এবং ব্রিটিশদের দেওয়া চাকরি পাওয়া সূত্রে
এবং উন্নত শ্রেণী হিসেবে তথাকথিত ভদ্রলোক হিসেবে তারা চিহ্নিত ছিল। এরপর যখন 1905 সালে বঙ্গভঙ্গ হলো লর্ড কার্জনের মস্তিষ্কপ্রসূত, বাংলার জাতীয়তাবাদকে তারা ভাঙার চেষ্টা করলো, কারণ বাংলা ছিল যে কোনো আন্দোলনের মূল উৎসভূমি। সেই বাংলা থেকে যখন রাজধানী দিল্লিতে চলে গেল, বঙ্গভঙ্গ রদ হলেও বাংলা ক্রমশ যেন কোথাও একটা পিছিয়ে গেল। এবং তারপর থেকে বাংলায় বিপ্লবী আন্দোলন হয়েছে, স্বদেশী ভাবধারা হয়েছে, কিন্তু ক্রমশ ভারতবর্ষের রাজনীতি উত্তর থেকে পশ্চিম ভারতের দিকে ক্রমশ সীমাবদ্ধ হতে শুরু করলো। এই রকম প্রেক্ষাপটে, এই রকম পটভূমিতে একজন বাঙালিকে আমরা দেখলাম, যিনি মাভুই মন্ত্র উচ্চারণ করে একজন মৃত্যুঞ্জয়ী বীর হিসেবে আত্মত্যাগ, ত্যাগ, তিতিক্ষার মধ্যে দিয়ে দেশকে একটা নতুনভাবে স্বপ্ন দেখালেন, যার মূল কথাই ছিল আপোষহীনতা। এই জন্মভূমিকে যে মানুষটা স্বর্গের থেকেও শ্রেষ্ঠ বলে মনে করতেন, যে মানুষটা দেশ মাতৃকার জন্য আইসিএস পরীক্ষার চাকরি ছেড়ে তিনি ফিরে এসেছিলেন, তার শিক্ষাগুরু বেণীমাধব দাসের দ্বারা অনুপ্রাণিত হয়ে স্বদেশী আনার ভাবধারায় নিজেকে দীক্ষিত করেছিলেন, এবং জাহাজে যখন তিনি ফিরছেন তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের আলাপ হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে তিনি স্বদেশের সেই সময় যে ভাবনা তিনি শিখেছিলেন, সেটা তার মেয়র থাকার পর বা কলকাতা কর্পোরেশনের যখন তিনি মেয়র হয়েছিলেন তখন তিনি তার ভাবনার কাজ তিনি করেছিলেন। আপনারাও অনেকেই জেনে থাকবেন, এক্সিকিউটিভ হিসেবে যখন, তো অফিসার হিসেবে যখন তার মাইনে 3000 টাকা করা হয়েছিল, তিনি কিন্তু সেই মাইনেটা নেননি। এবং এত বেশি মাইনে কেন, তার প্রথম এটা প্রশ্ন ছিল, এবং মাইনে তিনি 1500 টাকা অনেক করে তাকে চিত্তরঞ্জন দাস তাকে রাজি করান। এবং 1925 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যু তার মধ্যে একটা গভীরভাবে আলোকপাত করেছিল, এবং তার মনে হয়েছিল এই যে স্বদেশী ভাবধারা, এই যে সেই সময় গান্ধীবাদী যে ভাবনা চিন্তা, কোথাও যেন তিনি একটু অন্যরকম মত পোষণ করতেন। এই মানুষটা কিন্তু প্রয়োজনের নিরিখে সমাজতন্ত্রবাদ তাকে তিনি সমর্থন করেছেন, বামপন্থাকে তিনি সমর্থন করেছেন। মাথায় রাখবেন, একই দিকে তিনি মুসলিনি, হিটলার এবং একই সঙ্গে স্ট্যালিন, এদের ভাবধারাকে তিনি সমর্থন করেছেন। কারণ দেশের স্বার্থের জন্য যেটা তার মনে হয়েছিল প্রয়োজন, তাকে কিন্তু তিনি কখনোই সেখান থেকে তিনি পিছুপা হননি। এবং আজকে যে আমরা হিন্দুত্ববাদ দেখি, তার যে আধ্যাত্মিক ভাবনা চিন্তা, কারণ একটা সময় তিনি বাড়ি থেকে চলে গেছিলেন সঠিক গুরুর সন্ধানে, ভারত ঘুরে তিনি ফিরে এসেছিলেন কারণ সঠিক গুরুর তিনি সন্ধান পাননি। যে উগ্রতা তিনি দেখেছিলেন সাধু বাবাদের মধ্যে, তার মনে হয়েছিল এই পথ তার কাঙ্ক্ষিত পথের সঙ্গে মেলে না। এবং আজকের এই হিন্দুত্ব ভাবধারার থেকে তার ভাবধারা কিন্তু অনেক অনেক আলাদা, একদম বিপরীত মেরুতে তিনি অবস্থান করেন, কারণ তার মধ্যে একটা ধর্ম নিরপেক্ষতার চেতনা ছিল। এটা আমরা পরবর্তীকালে যখন তার আজাদ হিন্দ ফৌজ গঠন হচ্ছে সেক্ষেত্রে আমরা দেখছি। এবং এরপর ইউরোপে যখন তিনি গেছেন, তার যক্ষা রোগের কারণে দীর্ঘ সময় তিনি ইউরোপের বিভিন্ন চিকিৎসা করার ক্ষেত্রে নিয়োজিত করেছেন। তিনি সুস্থ সেই সময়টা পুরোপুরিভাবে ছিলেন না। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, যে মনুমেন্ট হলওয়েল, যে মনুমেন্ট তার মূর্তি ছিল, সেখানে অন্ধকূপ হত্যার একটা মিথ্যা রটনা প্রচার করা হতো। সেই তিনি ক্ষমতায় এসেই কিন্তু তিনি সেই মনুমেন্টটাকে সরিয়ে দিয়েছিলেন, হলওয়েলের মূর্তিটাকে। এবং তাকে যখন ভারত রক্ষা আইনে গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তার হওয়ার পর তিনি কিছুদিন অন্তরীণ অবস্থায় থাকলেন, এবং তারপর সেই মহাবিনিষ্ক্রমণ, সেখান থেকে তিনি বিদেশের শত্রুকে মিত্র ভেবে দেশকে স্বাধীন করার একটা পরিকল্পনা গ্রহণ করলেন। এবং তারপর সেই কলকাতা থেকে গোমো হয়ে কালকা মেলে সেই আফগানিস্তান দিয়ে তার ইউরোপে পৌঁছানো, এবং সেই ইউরোপেও ঠিকমতো সাহায্য না পেয়ে সেখান থেকে তিনি সাবমেরিনে করে জাপানে এলেন। সিঙ্গাপুরে এসে রাসবিহারী বসুর কাছ থেকে তিনি ক্ষমতা দখল নিলেন, এবং আইএনএ গঠন অলরেডি তখন হয়েছিল। তিনি তার সর্বাধিপতি হয়ে যেভাবে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেই সময় চলছে, তার সংক্ষিপ্ত যেটুকুনি তিনি সাহায্য পেয়েছিলেন, তিনি একটা দল গঠন করলেন, তার যে আর্মি তিনি গঠন করলেন। তার স্বপ্ন ছিল সেই সময় দেশকে তিনি স্বাধীন করবেন, ব্রিটিশের শাসন থেকে তিনি
দেশকে মুক্ত করবে। এখন 1945 সালে সেই ঘটনা আমরা তাইহুকু বিমানবন্দরে নেতাজির যে বিমান দুর্ঘটনার কথা আমরা শুনি, সেটা একটা তথ্য হিসেবে আমরা মানি যে 1945 সালের 18ই আগস্ট বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছিল। এই মত দীর্ঘ সময় ধরে প্রচলিত হয়ে আছে, কারণ সেই সময় হিন্দুস্তান টাইমস বলুন বা সেই সময় আনন্দবাজার পত্রিকা সমস্ত জায়গাতে নেতাজির মৃত্যুর প্লেন ক্র্যাশের এই খবর বেরিয়েছিল। কিন্তু আমাদের আপামর বাঙালি আমরা বিশ্বাস করি যে এই ঘটনার বিকল্প নানান রকম মত আছে, আমরা সেটার আজকে একটু দেখানোর চেষ্টা করব। কিছুটা মুখবন্ধ আমি বলার চেষ্টা করলাম, কারণ এটা আপনারা নিশ্চয়ই জানেন যে নেতাজির অন্তর্ধান রহস্য বলার আগে কে মানুষটা ছিলেন তার সম্পর্কে কিছুটা আলোকপাত করাটা অবশ্যই আমাদের প্রয়োজনীয়। এবং আমরা জানি যে সুভাষচন্দ্র বোস সম্পর্কে হয়তো একটা কথাই আমাদের প্রথমে মনে আসে, সেটা হচ্ছে আত্মত্যাগ। তিনি মান্দালয়ের জেলে ছিলেন। সেই মান্দালয়ের জেলে তিনি নিজের মনে আবৃত্তি করতেন, অহরব তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী। এটা নেতাজির আজাদ হিন্দ বাহিনীর পরবর্তীকালে রবীন্দ্রনাথের যে দ্বিতীয় স্তবক জনগণমন, তার আমরা দ্বিতীয় স্তবকে আমরা দেখতে পাই। মান্দালয় জেলে তিনি বলতেন, কবে প্রাণ খুলি বলিতে পারিব, পেয়েছি আমার শেষ। তোমরা সকলে এসো মোর পিছে, গুরু তোমাদের সবারে ডাকিছে, আমার জীবনে লোভিয়া জীবন, জাগরে সকল দেশ। এই কবিতা তিনি রবীন্দ্রনাথের তিনি আবৃত্তি করতেন নিজের মনে, এবং বলতেন যে রবীন্দ্রনাথ হয়তো তার কথা ভেবেই এই গান লিখেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে তাসের দেশ এই নাটক তার উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। ইউরোপে পৌঁছে যখন জনগণ মন অধিকে তিনি জাতীয় সঙ্গীত হিসেবে বেছে নিয়েছিলেন, 1942-এর 11ই সেপ্টেম্বর হামবুর্গ শহরে জার্মানিতে নেতাজির বক্তব্যের পর প্রথমবার জাতীয় সঙ্গীত আজকে যা আমাদের সেটা বাজানো হয়েছিল। এবং এরপর সিঙ্গাপুরে নেতাজি সুভাষচন্দ্র বোসের নির্দেশে আবিদ হুসেন এবং মমতাজ হুসেন জনগণ মন অধির মূল যে ভাব তাকে তিনি হিন্দুস্তানি ভাষায় তর্জমা করেন। এটা জাস্ট আপনাদের একটু শোনাবো। রবীন্দ্রনাথ দ্বিতীয় স্তবকে লিখেছিলেন, অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পার্সিক মুসলমান খ্রিস্টানি, পূরব পশ্চিম ভাগে তব সিংহাসন পাশে, প্রেমহার হয় গাথা। আজাদিন সেনারা কি গাইল? सबके दिल में प्रीत बसाए तेरे मीठी बानी, हर सुबह की रहने वाले हर मजहब के प्राणी, सब भेद और फर्क मिटा के सब गोद में तेरी ताके, गुंजे प्रेम की माला। আজকে ভারতবর্ষ যে পথে যাচ্ছে, যেখানে ভারতবর্ষের যে অবস্থান, সেখানে এই মানুষটি আজ থেকে প্রায় 70 বছর আগে দেখিয়েছিলেন একটা দেশকে কিভাবে গঠন করতে হয়। আজকে আমাদের সংবিধানে যতই লেখা থাকুক ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ এ ইউনিয়ন অফ স্টেট, আজকে আমরা কিন্তু এই যে একটা সম্প্রীতির যে বার্তা, সমস্ত জাতির সবে মিলেমিশে নানা জাতি নানা মত নানা ভাষা, এই যে বিবিধের মাঝে যে মিলন ও মহান এই যে আদর্শ, সেটাকে যে আমরা বহন করে চলছি না, আজকে নেতাজি সেটা দেখিয়েছিলেন তার আজাদ হিন্দ বাহিনীর সঙ্গীতের মধ্যে আমরা সেটা দেখতে পাই। মানুষ সুভাষচন্দ্র বোস কেমন ছিলেন যদি ইতিহাস আমরা বলি, তিনি একজন বিতর্কিত, চিন্তাশীল, প্রতিভাবান, বুদ্ধিমান, কোথাও তিনি অস্থির, অন্তর্দ্বন্দ্বে মথিত, একজন সৎ, একজন ত্যাগী, আবেগপ্রবণ, বিদ্রোহী, দেশপ্রেমী। পাশাপাশি তার নেতৃত্বে ছিল অভিলাষী, আকর্ষণীয় ছিল তার ব্যক্তিত্ব, তার জীবন জিজ্ঞাসা ছিল। তার রচনা, বক্তব্য বা চিঠিপত্র পড়লে বোঝা যায় যে যখন তার যৌবন, তখন রামকৃষ্ণ, বিবেকানন্দ, অরবিন্দ এবং তার প্রচারিত হিন্দু ধর্ম মেশানো জাতীয়তাবাদ তার মধ্যে একটা প্রভাব ফেলেছিল। কিন্তু তাদের হিন্দু ধর্মের সঙ্গে কখনোই সাম্প্রদায়িক ভেদবুদ্ধি তার মধ্যে মেশেনি। আজকের যে তথাকথিত যে আমাদের হিন্দুত্ব বোধ, তার সঙ্গে তার কিন্তু কোনো মিল নেই। এই মানুষটাকে আমরা দেখব
যে তিনি একসময় সমাজতন্ত্র বামপন্থার দিকে ঝুঁকছেন, আবার তিনি একই সঙ্গে স্তালিন, মুসোলিনি, হিটলারের দরাজ প্রশংসা করছেন। কড়ার হাতের শাসনের প্রশংসা করলেও এই মানুষটি কোথাও কিন্তু অগণতান্ত্রিক ছিলেন না। তার পরিচয় আমরা পাই তার নেতাজির যে আজাদ হিন্দ বাহিনী তার গঠন ক্ষেত্রে। নারীদের তিনি মনে করতেন শুধুমাত্র রান্না এবং গৃহকাজের জন্যই তারা সীমাবদ্ধ নন, তাদের তিনি দায়িত্ব দিয়েছিলেন। আমরা ঝাঁসির রানী ব্রিগেডের কথা পড়তে পাই, আমরা লক্ষ্মী সাইকেলের কথা জানতে পাই, এবং আমরা এর একাধিক দেখতে পাই যে নারীদের ক্ষমতায়নের জন্য তিনি বিবিধ চেষ্টা করে গেছে। আমরা 1945-এর এবার যদি সেই জায়গাতে ফিরে যাই, যে তাইহুকু বিমানবন্দরে তার যে দুর্ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানে তাদের কি মতামত, কারা কি বলছেন, এবং আমরা সেখানে কিছু মত পাব। প্রথমেই বলি তার অসমাপ্ত যে আত্মজীবনী অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম, সেখানে তিনি বলছেন, লিখছেন, আমার জীবন গড়ে তুলতে হবে এমন তথ্যের ভিত্তিতে যা হবে সত্য নির্ভর। আমাদের দুর্ভাগ্য যে 8 দশক অতিক্রান্ত হলেও এখনও আমরা নেতাজির মৃত্যু রহস্য সূত্র খুঁজে পাইনি। আপামর দেশবাসীর কাছে তিনি বেঁচে আছেন, তার জীবন কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে। আপামর ভারতবাসীর মধ্যে তিনি আজও একটা রহস্য ভাবনার মধ্যে বিচরণ করছেন। নেতাজির মৃত্যুর পর যে কমিটি তৈরি হয়েছিল তার মধ্যে প্রথম কমিটিটি হচ্ছে 1956 সালের শাহনওয়াজ কমিটি। এরপর 1970 সালে তৈরি হয়েছিল খোসলা কমিটি, এবং সবশেষে 1999 সালে তৈরি হয়েছিল মুখার্জি কমিশন। জওহরলাল নেহরুর সময় তৈরি হয়েছিল 1956 সালে শাহনওয়াজ কমিটি, যারা বলেছিলেন যে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে। খোসলা কমিশন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী তার সময় তৈরি হয়েছিল, তারাও জানিয়েছিল যে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে। কিন্তু 1999 সালে মনোজ কুমার মুখার্জি জাস্টিস তারা জানিয়েছিল, অটল বিহারী বাজপেয়ীর সময় তৈরি হয়েছিল, যে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি। এবার আমরা প্রথমেই দেখে নিই যে শাহনওয়াজ কমিটি যে 3 সদস্যের ভিত্তিতে গড়া যে কমিটি তৈরি হয়েছিল, সেখানে শাহনওয়াজ খান প্রধান ছিলেন, আর 2 জন সদস্য ছিলেন এস.এন. মৈত্র এবং সুভাষচন্দ্র বোসের দাদা সুরেশচন্দ্র বসু। তারা কি বলছেন, এখানে 67 জনের সাক্ষ্য সংগ্রহ করেছিল শাহনওয়াজ কমিটি। তারা 11 জন এদের মধ্যে প্রত্যক্ষদর্শী ছিল। এরা সকলে সহমত পোষণ করে বলেন যে বিমান দুর্ঘটনায় আগুনে পুড়ে নেতাজির মৃত্যু হয়েছিল। এর মধ্যে হাবিবুর রহমান তার সঙ্গে প্লেনে সহযাত্রী ছিলেন, এবং হাবিবুর রহমানের সাক্ষ্য তারা সংগ্রহ করেছিলেন, কিন্তু তারা সেই সময় কেউই তাইহুকু বিমানবন্দরে যেতে পারেননি এই কমিটির লোকেরা। কেন? কারণ সেই সময় তৎকালীন ফর্মোজার সাথে ভারতবর্ষের কূটনৈতিক সম্পর্ক ছিল না। অনুসন্ধান শেষে তারা যে 3 পাতার যে একটা রিপোর্ট দিয়েছিলেন, সেখানে তারা একমত হয়ে জানিয়েছিলেন যে 1945 সালের 18ই আগস্ট নেতাজির মৃত্যু হয়, সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। রেনকোজি মন্দিরে সেখানে তার অস্থিভস্য রাখা আছে, এবং খসড়া কমিটিতে সই করলেও সুরেশচন্দ্র বসু তিনি কিন্তু চূড়ান্ত যে রিপোর্ট সেখানে তিনি সই করেননি। এবং সেই সময় এস.এন. মৈত্র এবং শাহনওয়াজ খান এই 2 জনের সই নিয়ে 1956 সালের 3রা আগস্ট সংসদ তা গ্রহণ করে, এবং সুরেশচন্দ্র বসু যে মন্তব্য রেখেছিলেন, তার মত দিয়েছিলেন যে নেতাজির বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি, তার মনে হয়েছিল শেষ পর্যন্ত, সেটাকেও কিন্তু তারা রেকর্ড করে রাখে। এটা ছিল প্রথম শাহনওয়াজ কমিটির মত। এরপর তৈরি হলো খোসলা কমিটি। 1970 সালে অবসরপ্রাপ্ত বিচারপতি জি.ডি. খোসলার নেতৃত্বে তৈরি হলো খোসলা কমিটি। তার 14 বছর পর খোসলা কমিটি তৈরি হলো। এর মাঝখানে অনেক মিথ, অনেক ভাবনা এসছে। 60-এর দশকে কথা হয়তো অনেকেরই মনে থাকবে, সেগুলো আমরা অবশ্যই সেগুলোতে আলোকপাত করব। বিমানে সেখানে বলা হচ্ছে, খোসলা কমিটি বলছে 4 জন
যে সঙ্গী ছিল এবং 5 জন প্রত্যক্ষদর্শীর সঙ্গে তারা কথা বলেন। এছাড়াও শাহনওয়াজ কমিশনের সদস্যদের সাথেও তারা সেই সময় কথা বলেন। এই কমিশন আলাদাভাবে জানায় যে সর্বমোট 224 জন সদস্যের সঙ্গে তারা কথা বলে এই কমিশন কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। তারা কি বলেন যে দাইহোকু বিমানবন্দরে নেতাজি গুরুতরভাবে আহত হন এবং ওই দিন রাত্রে নেতাজির মৃত্যু হয়। তবে 1945 সালের পর কয়েকজন দাবি করেন যে তারা নেতাজিকে দেখেছেন এবং সেগুলোও রিপোর্টে জিডি খোসলা কিন্তু জানিয়েছিলেন। তিনি রিপোর্টে জানান যে 1956 সালের 24শে ডিসেম্বর একজন কর্মী অফিসার, রুশ অফিসার, তিনি দাবি করেন যে সুভাষচন্দ্র বোসকে ক্রেমলিনে তিনি যেতে দেখেছেন। এখান থেকেই কিন্তু আস্তে আস্তে আমাদের সন্দেহ সূত্রপাতটা শুরু হচ্ছে। আমরা জেনারেল দুটো রিপোর্ট, কমিশনের রিপোর্ট বললাম, যেটা আর 5 জন আমরা সবাই মোটামুটি জানি, এবং সংবাদপত্রে 1945 সালের 18ই আগস্ট যখন ঘটনাটা ঘটে তার 5-6 দিন পর 23শে আগস্ট জাপানের একটা প্রাইভেট সংবাদপত্রে নেতাজির মৃত্যু খবর বেরিয়েছিল। তারপর আমাদের কলকাতার খবরেও বেরিয়েছিল। কিন্তু ভিন্ন মতগুলো আস্তে আস্তে কিন্তু আসছে। সেখানে এমনও দাবি করা হয় সাইবেরিয়ার সেলের 45 নম্বর সেলে, সাইবেরিয়ার জেলের মধ্যে তিনি আছেন। তবে খোসলা কমিশনের রিপোর্টে এও বলা হয় যে বিমান দুর্ঘটনার যে দাবি করা হচ্ছে সেটা কোনোভাবেই মিথ্যা নয়। এরপর 1999 সালে মুখার্জি কমিশন, এই দুটো কমিশনের থেকে একেবারে আলাদা তারা মত জাস্টিস মনোজ কুমার মুখোপাধ্যায় তিনি দিয়েছিলেন। তিনি মত দিয়েছিলেন যে বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্রের মৃত্যু হয়নি। রেনকোজি বিমানবন্দরে থাকা চিতাভস্ম আদপেও নেতাজি সুভাষচন্দ্র বোসের নয়। কেননা 1945 সালের 18ই আগস্ট তাইপেইতে কোনো বিমান দুর্ঘটনা হয়নি। এটা জাস্টিস মনোজ কুমার মুখার্জি তার রিপোর্টে তিনি জানান, এবং 2005 সালে তিনি এই রিপোর্ট তিনি জমা দেন। তৎকালীন কেন্দ্রের যে সরকার ছিল, ইউপিএ সরকার, তারা মুখার্জি কমিশনের রিপোর্টের সাথে একটা অ্যাকশন টেকেন রিপোর্ট 2005 সালে পেশ করে, এবং তারা মুখার্জি কমিশনের রিপোর্টের সাথে কোনোভাবেই যে সহমত নন সেটা তারা জানিয়ে দেন, এবং তারা মুখার্জি কমিশনের রিপোর্টটিকে বাতিল বলে ঘোষণা করে। অর্থাৎ এক মতেই থাকতে হবে, অন্য মতে মত পোষণ করা যাবে না, এবং এই মতকে তারা অ্যাভয়েড করতে থাকেন এবং এই মতকে তারা বাতিল করে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে কেন এই সন্দেহগুলো আসছে। আমরা কিছু সন্দেহের কারণ বলি, এরপর আমরা অন্য যে মতগুলো আছে সেখানে সেই মতের কথা অবশ্যই বলবো। প্রথম মত, বিমান ঘাঁটির কাগজপত্রে ওই তারিখে বিমান দুর্ঘটনার কোনো রেকর্ড নেই। প্রথম পয়েন্ট। 1964 সালের নভেম্বর মাসে লোকসভার সদস্য ডক্টর সত্যনারায়ণ সিংহ ব্যক্তিগত আগ্রহে ফর্মোজায় সেই বিমান দুর্ঘটনা স্থানে গিয়ে জানতে পারেন 1944 সালের 23শে অক্টোবর ছাড়া ওখানে তখনও পর্যন্ত কোনো বিমান দুর্ঘটনা হয়নি। ডক্টর সিংহ ওখানকার ফায়ার ব্রিগেড বাহিনীর কর্মীদের সাথেও কথা বলে জানতে পারেন তাদের কাছেও 1945 সালের কোনো বিমান দুর্ঘটনার রিপোর্ট নেই। এই সময় মিত্রশক্তি প্রধানত ব্রিটেন কখনোই সুভাষচন্দ্রের মৃত্যু সংবাদকে বিশ্বাস করত না। তারা বিশ্বাস করেনি। তারা এটি শোনামাত্র 3টি অনুসন্ধান দলকে কাজে লাগিয়েছিল ব্রিটেন, এবং দিল্লিতে ভারতের ভাইসরয় ওয়াভেল, সিঙ্গাপুরে মাউন্ট ব্যাটেনের কার্যালয় এবং জাপানের দখলের যে নায়ক ম্যাকআর্থার, তাদের তরফ থেকে একটি দল গঠন করা হয় এবং একটি অনুসন্ধানের পর তারা একটা রিপোর্ট জমা পড়ে। যদিও এই রিপোর্টকে তারা কিন্তু প্রকাশ করেনি। তাহলে যদি মনে করতো যে 1945 সালে বিমান দুর্ঘটনাতেই মারা গেছেন তিনি, তাহলে নতুন করে এই দল গঠন, এই রিপোর্টের প্রয়োজনটা কোথায় ছিল? সুভাষচন্দ্র বোস বাদ দিয়ে যে 5 জনের মৃত্যুর খবর আমরা জানতে পারি তারা হলেন পাইলট, কোপাইলট, বেতার চালক, যুদ্ধ বিমানের বন্দুক চালক, একজন মাঞ্চুরিয়া বিশেষজ্ঞ। একটি মৃতদেহেরও আলোকচিত্র পাওয়া যাচ্ছে না। মৃত সুভাষচন্দ্রের যে হাতঘড়িটি রহমান
ভুলাভাই দেশাইকে দিয়েছিলেন, সেখান থেকে জওহরলাল নেহরুর হয়ে শরৎচন্দ্র বসুর হাতে পৌঁছায়, সেই ঘড়িটি ছিল চৌকো বা আয়তকার, এবং ব্যান্ডটা ঘড়ির সামান্য পোড়া। পরিবার থেকে প্রতিবাদ করে তখন জানানো হয়েছিল সুভাষ কখনো ওই রকম ঘড়ি পরতেন না, তিনি গোলাকার ঘড়ি পরতেন। অর্থাৎ চৌকো যে ঘড়িটা পাঠানো হয়েছিল, পরিবারের পক্ষ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছিল এই ঘড়িটা সুভাষচন্দ্র বোসের নয়। রহমান বলেন, হাসপাতালের ডাক্তার ইয়োসিনি সুভাষের হাত থেকে ঘড়ি খুলে নিয়ে তাকে দিয়েছিলেন, কিন্তু পরে তদন্তের সামনে তিনি জানিয়েছিলেন, ইয়োসিনি বলেন সুভাষচন্দ্র বোসের হাত থেকে ঘড়ি খুলেছিলেন বলে তার মনে হয় না, তিনি মনে করতে পারছেন না। দুর্ঘটনা ঘটে 18ই আগস্ট, কিন্তু জাপান তা জানায় 5 দিন পর। নেতাজির অন্তর্ধানের পর পরিবারও একই কাজ করেছিলেন, তার নিরাপদে আফগানিস্তান পৌঁছানোর পরই কিন্তু খবরটা দিয়েছিলেন। আমরা সেই মহাবিনিষ্কবনের কথা জানি যে সুভাষচন্দ্র এটা বলে গেছিলেন তার ভাইজিকে এবং তার ভাইপোকে যে সূর্যের আলোতে তার একটা সমস্যা হচ্ছে, সেই জন্য জানলার পর্দা দেওয়া থাকবে, এবং তার ভাইজি কিন্তু প্রতিদিন তাকে ভাত নিয়ে যেত এবং কিছুটা খেয়ে কিছুটা নষ্ট করে আবার বার করে আনতো, এবং যাতে এই খবরটা ছড়িয়ে না যায় তিনি দেশ থেকে চলে গেছে। তো এরকমই ধরে নেওয়া হচ্ছে 1955 সালের 13ই ডিসেম্বর ডাক্তার সুরুতা, যিনি নেতাজির মৃত্যুর খবরের সময় তার পাশে ছিলেন, মৃত্যুর সময় মনে করা হয়, তিনি বলেন সুভাষচন্দ্রের মৃত্যুর সন্ধ্যে 7টার পর হয়েছিল। তখন জানালা দিয়ে দিনের আলো দেখা যাচ্ছিল, কিন্তু পরে আবার মত দেওয়া হয় রাত্রি 11টার সময় নাকি তার মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার শরীরে যে ফরমালিন ইঞ্জেকশন দেওয়া হয়েছিল এবং সেখানে তার ডেথ সার্টিফিকেটে তার নাম জানানো হয়নি। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে ডেথ সার্টিফিকেটে তার নাম জানানো হয়নি। হাচিরো ওকুরা লেখেন তিনি সুভাষকে চিনতেন না, সেই কারণে তিনি ডেথ সার্টিফিকেটের নাম লেখেননি। কিন্তু এটাও কোনো রকমভাবে যুক্তিযুক্ত বলে মনে হয় না, কারণ ডেথ সার্টিফিকেটের নাম না থাকাটা কোথাও একটা যেন সন্দেহের উদ্রেক করে। নেতাজি পরিবারের তার ভাইপো শিশির কুমার বোস, তার যে পুত্র সুগত বসু, তিনি কিছু খবর 1945 সালে প্লেনের সপক্ষে জানাচ্ছেন। সেই মত সম্পর্কে আমরা একটু আলোকপাত করি যে 1945 সালের 18ই আগস্ট প্লেন দুর্ঘটনার পর 24শে আগস্ট হিন্দুস্তান স্ট্যান্ডার্ড এবং আনন্দবাজার পত্রিকাতে এই নেতাজির মৃত্যুর খবর প্রকাশিত হয়েছিল এবং স্বীকার করা হয়েছিল যে তিনি বলছেন যে নেতাজির মৃত্যু হয়েছে প্লেন দুর্ঘটনার কারণে। এবং সেই সময় শরৎচন্দ্র বোস, যিনি বন্দি অবস্থায় ছিলেন, তিনি এই খবরটি হিন্দু এবং ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাতে তিনি পড়েন এবং তিনি তখন লিখেছিলেন তার ডায়েরিতে, হে মাতা, আর কত নিষ্ঠুর আঘাত তুমি আমাদের দেবে। সুগত বসু তার এই পক্ষে মত দিচ্ছেন এবং শিশির কুমার বসু ট্রিবিউন পত্রিকা পড়ে যখন জানতে পারেন যে লালপুর জেল থেকে, তিনি তখন লালপুর জেলে বন্দী ছিলেন, যে নেতাজির মৃত্যুর খবর, তখন তিনি চিঠিতে লিখেছিলেন যে let us try to be brave at the last of one of the bravest of man। আমাদেরকে আরও সাহসী হতে হবে, কারণ নেতাজি সুভাষচন্দ্র বোস তার মতো মহান সাহসী মানুষ আমাদের মধ্যে আর নেই। সরোজিনী নাইডু লিখেছিলেন এ ফ্লেমিং শোড ফর এভার আনসিজড, অর্থাৎ দেশবাসীর জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস যে আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, এর থেকে ভালোবাসা মানুষের কাছে আর কিভাবে বাসা সম্ভব তার কথা তিনি মনে করিয়ে দিয়েছিলেন। 1946 সালে ঠিক নেতাজির প্লেন ক্র্যাশ যদি আমরা মেনে নিই, তারপর 1946 সালের 30শে মার্চ হরিজন পত্রিকায় গান্ধীজি লিখছেন, একদিকে আছে আবেগ আর অন্যদিকে আছে নির্ভরযোগ্য প্রমাণ, তাই কষ্ট হলেও আমাদের মেনে নিতে হবে নেতাজি দেশকে স্বাধীন করতে আমাদের ছেড়ে চলে গেছেন আর আমাদের এভাবেই এগিয়ে যেতে হবে। সুগত বসু আরও বলছেন 1946 সালের 25শে জুলাই জন ফিগেস যে রিপোর্ট দিচ্ছেন, সেই রিপোর্টে পরিষ্কারভাবে জানানো হচ্ছে যে নেতাজির মৃত্যু হয়েছিল বিমান দুর্ঘটনায়।
11টি যে অনুসন্ধান কমিটি তৈরি হয়েছে, সেই 11টি অনুসন্ধান কমিটি তাদের মধ্যে প্রায় 10 জনই জানাচ্ছেন যে নেতাজির মৃত্যু হয়েছিল বিমান দুর্ঘটনায়। সাংবাদিক আশিস রায় তিনি লন্ডন থেকে বলছেন যে 2015 সালে সেপ্টেম্বর মাসে রাজ্যের হাতে থাকা যে 64টি ফাইল ওপেন করা বা প্রকাশ করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং 2016 সালে যে 119তম জন্মদিনে সুভাষচন্দ্র বোসের যে 100টি গোপন ফাইল বর্তমান কেন্দ্রীয় সরকার প্রকাশ করে, সেখানেও কিন্তু নেতাজির মৃত্যু রহস্য নিয়ে আলাদা কোনো কিছু মত দেখানো যায়নি। আশিস রায় বলেন যে 18ই আগস্ট 1945 তাইপেই বিমানবন্দরের পাশে একটি মিলিটারি হাসপাতালে অগ্নিদগ্ধ অবস্থায় নেতাজিকে নিয়ে আসা হয় এবং ওই দিন রাত্রে তিনি পরলোক গমন করেন। নেতাজির মৃত্যুর সময় হাবিবুর রহমান তার সঙ্গে ছিলেন এবং তিনি নেতাজির সঙ্গে ভারতীয় ভাষায় কথা বলেন। চিকিৎসক তানিওসি ইয়োসিমি তিনি দাবি করেন তীব্র যন্ত্রণার মধ্যেও নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু কোনো অভিযোগ করেননি। তিনি জাপানি ভাষায় একটু মিজু বা জল চেয়েছিলেন। তিনি ঘুমোতে চেয়েছিলেন, তাকে ইঞ্জেকশন দেওয়া হয় এবং 11টা নাগাদ তার মৃত্যু হয়। তানিওসি ইউসিমির দাবি করেন সুভাষচন্দ্র বোসের ডেথ সার্টিফিকেট তিনি লেখেন এবং সেখানে তিনি অন্য কোনো নাম লেখেননি। সেই বিমানে যে 7 জন সার্ভাইভার ছিলেন, বেঁচে ছিলেন যে 7 জন, তাদের মধ্যে 6 জন প্রত্যক্ষদর্শী ছিলেন, যাদের বয়ানে বলা আছে এদের মধ্যে 5 জন জাপানি ছিলেন এবং 1 জন হাবিবুর রহমান। তারা সবাই প্লেন দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর কথা বলেন। তাহলে আমরা পাশাপাশি আশিস রায় এবং সুগত বসুর কথা শুনছি। আশিস রায় আরও জানাচ্ছেন যে তানিওসি ইয়োসিমি দাবি করেন সুভাষচন্দ্র বসুর সঙ্গে ইয়োশিকাজু নাকামুরা নামে আরেকজন দোভাষী মারফত তিনি কথা বলেছিলেন। তার বয়ান ওয়েবসাইট প্রাবদা প্রকাশ করেন, সেখানে প্রকাশ করেন ওয়েবসাইটে সাংবাদিক আশিস রায়। তিনি দেখান যে জাপানের যে সামরিক উপদেষ্টা বিভাগ, সেখান থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয় ওয়েবসাইটে, যেটা দেওয়া হয়। সেখানে কর্নেল নোনোগাকি জানান দুর্ঘটনায় নেতাজি জখম হয়েছিলেন এবং মাটিতে পড়ে গিয়েছিলেন। তার সারা গায়ে আগুন ধরে গিয়েছিল, কোনো মতে আগুন নিভিয়ে তিনি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি আরও জানান তার সঙ্গী হাবিবুর রহমান নেতাজির দেহ সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার কথা বললে সেই সময় অত বড় কফিন ছিল না, তাই তাইওয়ান বা তাইপেই থেকে অন্তিম সংস্কার সেখানে তার করা হয়। এরপর তার চিতাভস্ম নিয়ে যাওয়া হয় টোকিওতে। সেখানে কিছুদিন রাখার পর একটি বৌদ্ধ মন্দির, যেটা আমরা রেনকোজি নামে জানি, সেই রেনকোজি মন্দিরে সেখানে নিয়ে যাওয়া হয়। আজ পর্যন্ত সেখানেই তার দেহভস্ম সংরক্ষিত আছে। তিনি এটাও জানান যে এর ডিএনএ টেস্ট পরীক্ষা করার কথা বলা বারবার করে হলেও এখনও পর্যন্ত তার ডিএনএ টেস্ট পরীক্ষা করা হয়নি। নেতাজি যাকে কন্যা হিসেবে ধরা হয় সে অনিতা পাফ, তিনিও 22শে আগস্ট আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি প্রস্তাব দিয়েছিলেন যে ডিএনএ টেস্ট পরীক্ষার জন্য। কিন্তু তাহলেই এতদিন পর্যন্ত যে রহস্য তার কিছুটা অনেকটাই আমরা উন্মোচন করতে পারবো। আমরা স্মরণের আমাদের থাকবে যে ডক্টর প্রণব মুখোপাধ্যায় যখন বিদেশমন্ত্রী ছিলেন, নরসিংহ রাও সেই সময় প্রধানমন্ত্রী, তখন নরসিংহ রাও তার নির্দেশে প্রণব মুখোপাধ্যায় মহাশয় তিনি কিন্তু জাপানে গিয়েছিলেন। সেখানকার সরকারের সাথে তিনি কথা বলেন এবং তার চিতাভস্মকে দেশে নিয়ে আসার তিনি উদ্যোগ নিয়েছিলেন। এরপর 1998 সালে লালকৃষ্ণ আদবানিও চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এটি সম্ভবপর হয়নি। এখন যদি ডিএনএ টেস্ট হয় তাহলে কি হবে? অনেকের ধারণা তাহলে অনেকটাই রহস্যের সমাধান সম্ভবপর হবে। কিন্তু সুগত বসু বলছেন যে একটা ডিএনএ টেস্ট তখন করা হয় তখন তার পূর্ণাঙ্গ রিপোর্টটা পাওয়া যায় যদি ক্রিমেশনে সেটা পুরোপুরি নষ্ট না হয়ে যায়। আমাদের মনে রাখতে হবে, তিনি বলছেন যে ক্রিমেশন হলে অতিরিক্ত উত্তাপে ডিএনএ নষ্ট হয়ে যায় এবং মাইটোকন্ড্রিয়ার ডিএনএ যদি পাওয়া না যায় তাহলে সেই
ম্যাচ করা কোনোভাবেই সম্ভবপর নয়। ক্যাথরিনের মৃতদেহ সেটা নিয়ে ডিএনএ টেস্ট করা সম্ভব হয়েছিল, কারণ সেটা মাটির তলায় বাড়ির অবস্থায় ছিল, কবর দেওয়া হয়েছিল। সেই দেহটাকে যতটা সহজে ডিএনএ টেস্ট করা সম্ভব হয়েছে এবং কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব গেছে, এটা সেক্ষেত্রে সম্ভবপর নয়। এটা নেতাজি পরিবারের সদস্যদের বক্তব্য। এবং নেতাজি সুব্রত বসু এটাও বলছেন যে বিমান দুর্ঘটনায় যে 7 জন বেঁচে ছিলেন, তেমনি 7 জন মারাও গিয়েছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন সিদেই। এবং এই সিদেইয়ের পরিবারের সঙ্গে যখন বসু পরিবার 1979 সালে দেখা করেন, তখন তারা পরিষ্কারভাবে জানান সেই পরিবার যে ওয়ার রেকর্ডে আছে যে সিদ্দিকীর যে ডেথ সার্টিফিকেট, সেখানে পরিষ্কারভাবে দেওয়া আছে যে স্বাধীনতা যুদ্ধে তার মৃত্যু হয়েছিল। সিদেইয়ের পর নেতাজির চিতাভস্ম তার বক্তব্য হচ্ছে নিয়ে আসা হয়েছিল রেনকোজির মন্দিরে এবং সেখানেই সেটা রাখা আছে। এখন আমরা এই তো মত একটা শুনলাম যে তাইহুকু বিমানবন্দরে 1945-এর 18ই আগস্ট তার মৃত্যু হয়েছিল এবং তার সপক্ষে যে বক্তব্যগুলো থাকে সেগুলো আমরা শুনলাম। আমরা এবার একটু অন্যরকম মতের দিকে যাব। সেই মত হচ্ছে রাশিয়াতে নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি চলে গিয়েছিলেন এবং এই মত যারা বিশ্বাসী তারা কি বলছেন রাশিয়াতে তার যাওয়ার কথা নিয়ে, সেটা আমরা একটু আলোকপাত করব। এবং 3 নম্বর যে মতটা থাকবে গুমনামি বাবার সঙ্গে যে নেতাজিকে একাত্ম করা হয়, সেখানে কি কি সাদৃশ্য বা কি কি বৈসাদৃশ্য আছে সেদিকে আমরা দেখার চেষ্টা করব। কিন্তু আমরা এর সঙ্গে এই প্লেন ক্র্যাশের সঙ্গে কিছু কিছু মন্তব্য আমরা আপনাদেরকে যেগুলো পাওয়া গেছে সেগুলো আমরা বলবো। সম্প্রতি আপনারা অনুজ ধরের যে বই ডিক্লাসিফায়েড, সেখানে কিছু ভিন্ন প্রশ্ন তোলা হয়েছে, সেগুলো আমরা আপনাদেরকে একবার জানাবো। সেখানে বলা হয়েছে যে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি সবার ধারণা যে জাপান যাচ্ছিল, কিন্তু বাস্তব হচ্ছে সেই প্লেনটি যাচ্ছিল রাশিয়ায়। কেননা রাশিয়ার সাহায্যে তার বিশ্বাস ছিল যে রাশিয়ার তিনি সাহায্য পাবেন এবং রাশিয়া থেকে তিনি আবার একটা দল গঠন করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনি তার মুক্তি সংগ্রাম শুরু করবেন। এবং এটাও তিনি বলে গেছিলেন যে যদি জাপানের ওপর চাপ তৈরি করে, জাপান যেন তাদের জানায় যে প্লেন ক্র্যাশেই তার মৃত্যু হয়েছে, তিনি রাশিয়াতে গেছেন, এটা যেন কোনোভাবেই জানানো না হয়। তার বিশ্বাস ছিল তিনি রাশিয়ার সাহায্য পাবেন, তাই প্লেন দুর্ঘটনার একটি গুজব ছড়ানো হয়েছিল। তৈরি করা হয়েছিল প্রত্যক্ষদর্শী, ডাক্তার, নার্স, পুরনো ফটোগ্রাফ, টেলিগ্রামে ভুয়ো খবর ইত্যাদি। কেননা তথ্য বলে, এটা অনুজ ধর তার বইতে লিখছেন যে সেদিন ফরমোসায় প্লেন দুর্ঘটনায় কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি এবং হাবিবুর রহমানকে তিনি প্রত্যক্ষদর্শী হিসেবে তিনি বেছে দিয়ে গিয়েছিলেন। নেতাজি সেদিনের সেই মিটিংয়ের পর 4 বাক্স সোনা নিয়ে সবাইকে বিদায় দিয়ে কেন তিনি চলে গেলেন, যে উনি আর এদিকে ফেরত আসবেন না? যদি তিনি আত্মসমর্পণেরই কর্মসূচি নিতেন তাহলে তো তার ফেরত আসার সম্ভাবনা থাকতো। রহমানকে তিনি সঙ্গী করে জাপানি বোমারু বিমানে চাপলেন, যেখানে তাদের নিজস্ব আইএনের একটা 12 সিটার আইএনএ ছাপযুক্ত একটা প্লেন ছিল। তাহলে কেন সেদিন ওই জাপানি বোমারু বিমানে তিনি সেদিনকে চাপলেন? প্লেন দুর্ঘটনায় কোথায় হয়েছিল তা নিয়েও কিন্তু বিরাট একটা মতপার্থক্য আছে, মতভেদ আছে। কেউ বলছে রানওয়ের মধ্যে হয়েছিল, কেউ বলছে রানওয়ের বাইরে হয়েছিল, কেউ বলছে এরোড্রামের বাইরে হয়েছিল। ধ্বংসস্তূপের যে ছবির সাথে যদি আমরা বিমানবন্দরের ছবি দেখি তাহলে সেটা কোথা থেকে তোলা তাই নিয়েও কিন্তু মতপার্থক্য আছে। প্লেন ক্র্যাশ এক্স্যাক্টলি কোথায় হয়েছিল তা সেই ছবি কিন্তু তার সঙ্গে কিন্তু মেলে না। কেউ বলে প্লেনের পিছনের অংশে আগুন লেগেছিল, কেউ বলে ডপলারে আগুন লেগেছিল। আগুন এক্স্যাক্ট কোথায় লেগেছিল তাই নিয়েও কিন্তু মতপার্থক্য আছে। হাবিবুর রহমানের যে ছবি পাওয়া যায়, সে ছবি দেখা যাচ্ছে তিনি ব্যান্ডেজ পরা অবস্থায়, তাও কিন্তু দুর্বোধ্য এবং অসংলগ্ন। এরোড্রামের অফিসাররা বলছেন ওখানে ওই দিন প্লেন ক্র্যাশ হয়নি, সবথেকে কাছের প্লেন ক্র্যাশটি হয়েছিল 1944 সালে। তাহলে কোথায় আগুন লেগেছিল তাই নিয়ে বিতর্ক আছে। হাবিবুর রহমান বলছেন নেতাজির কপালে 4 ইঞ্চির একটা ক্ষত ছিল, কিন্তু তার ডাক্তার ইউসিনি কি বলছেন? বলছেন না, ছিল না।
ইউসিনি বলছেন আগুনে পুড়ে তার রক্ত ঘন এবং কালো হয়ে গেছিল, কিন্তু সেটা আবার ইউসিনির সহকারী যিনি সুরুতা তিনি অস্বীকার করছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি একজন বলছে 4 ইঞ্চির ক্ষত ছিল হাবিবুর রহমান, তার ডাক্তার ইউসিনি বলছেন না, তার এতটাই অগ্নিদগ্ধ হয়ে গেছিল, রক্ত কালো হয়ে গেছিল যে আলাদাভাবে ক্ষত বোঝা যাচ্ছিল না, ব্যান্ডেজ আমি দেখিনি। আবার সুরুতা বলছেন যে রক্ত কালো হয়ে গেছিল এরকম তিনি দেখেননি। তাহলে আমরা দেখতে পাচ্ছি নানান অসংলগ্নতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, নানাজন নানা রকম মত দিচ্ছে। 1945 সালে তাইপেই যে এরোড্রাম, সেখানে নেতাজি যে মারা গিয়েছিলেন তার কোনো রিপোর্ট পাওয়া যাচ্ছে না, নেই কোনো হাসপাতালের রিপোর্ট, নেই কোনো এয়ারপোর্টের লগবুক, কোনো পুলিশ ফাইল। 1945 সালের যে ক্রিমেশন রিপোর্ট, ফায়ার রিপোর্ট, সেখানেও এর কোনো উল্লেখ নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মানে মতভেদ যে দেওয়া হচ্ছে তাতে মত পার্থক্য প্রচুর রকমের লক্ষ্য করা যাচ্ছে। রাশিয়ায় যে ভাবনা চিন্তা, ডক্টর পূরবী রায় তিনি বলছেন যে 1924 সাল থেকেই নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি পরিকল্পনা করছিলেন রাশিয়াতে কিভাবে চলে যাওয়া যায়, এবং তখনও মনে রাখতে হবে কিন্তু মিত্রশক্তির জোট গঠন হয়নি, এবং কিভাবে সেখানে গিয়ে একটা সৈন্য দল তৈরি করা যায়। এই বিতর্কটা প্রথম জাগ্রত হয় অর্ধেন্দু সরকার বলে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তিনি রাশিয়ার মস্কোতে জানান, তখন কর্মরত অবস্থায় ছিলেন তিনি, তার সিনিয়র অফিসার জেরোভিন তাকে জানান যে স্ট্যালিনের গুলাকে যেখানে বন্দীদেরকে রাখা হতো সেখানে, যেটা ট্রান্স সাইবেরিয়ার উড়াল পর্বতের কাছাকাছি অবস্থিত, সেই উড়াল পর্বতের কাছে সেখানে তিনি নেতাজিকে দেখেছিলেন। সেখানে নেতাজি তাকে জানান খুব তাড়াতাড়ি নাকি তিনি দেশে ফিরবেন, যদিও তাকে তার এই মত ব্যক্ত করতে দেওয়া হয়নি, কোনো একটা থ্রেটনিং, কোনো একটা ভয় দেখিয়ে তার এই মত কিন্তু প্রকাশ করা হয়নি। এবং ট্রিবোডোলজিস্ট রাহুল রাম তিনি মৃত্যুর আগে তার বন্ধুকে বলে গিয়েছিলেন যে স্ট্যালিনের বন্ধু গোখেল, যিনি তার পরিচিত ছিলেন, তিনি তাকে জানিয়েছিলেন 1945 সালের মাঞ্চুরিয়া থেকে নেতাজি রাশিয়াতে পৌঁছেছিলেন। 2015 সালে যখন নেতাজি সংক্রান্ত 64টি গোপন ফাইল পশ্চিমবঙ্গ সরকার প্রকাশ করে, সেই ফাইলে যখন কোনো কিছু সঠিকভাবে অন্তর্ধান রহস্য নিয়ে কিছু জানা যায়নি, তখন 2014 সালে লোকসভায় বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ডক্টর মুরলীধরন তিনি জানান মস্কোর কাছে যে নেতাজির যে গোপন ফাইলগুলি সেখানে আছে, সেই ফাইলে কিছু তথ্য তারা দাবি করে এবং চায়, এবং সেই সময় কিন্তু কোনো তথ্য তাদেরকে রাশিয়া থেকে দেওয়া হয় না। এবং ডক্টর পূরবী রায় জানাচ্ছেন যে একাধিক এই প্রমাণ তিনি পাচ্ছেন যে 1945-এর পর নেতাজি সুভাষচন্দ্র বোস রাশিয়াতে গিয়েছিলেন। কি প্রমাণ তিনি বলছেন? তিনি প্রথম বলছেন যে সেখানে মেজর জেনারেল আলেকজান্ডার কালাসনিকভ তাকে জানান যে 1946 সালের অক্টোবরের একটি বৈঠকে সোভিয়েত ক্যাবিনেটের সদস্যরা নেতাজির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিল। সময়টা মনে রাখুন, 1946 সালের অক্টোবর মাসে নেতাজির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছেন, নেতাজিকে কোথায় রাখা হবে সেই নিয়ে। এবং তিনি আরও জানান যে রেকর্ডে তিনি পাচ্ছেন যে রাশিয়া থেকে পাওয়া তথ্য প্রমাণে তিনি জানাচ্ছেন যে যা তিনি তথ্য সেখানে তিনি সংগ্রহ করছেন যে নেতাজিকে কোথাও সরানোর তাদের মধ্যে একটা পরিকল্পনা 46 সাল থেকে শুরু হচ্ছে। এই খবর সেই সময় তিনি ফরওয়ার্ড ব্লকের যিনি সম্পাদক ছিলেন চিত্ত বসু তার হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু রহস্যজনকভাবে তার মৃত্যু হয় এবং তার দেহের ময়নাতদন্তও করা হয়নি। সুতরাং যে তথ্য রাশিয়াতে তার থাকার সম্ভাবনাকে কোনো একটা দিক থেকে সুনিশ্চিত করে, সেই সুনিশ্চিত তথ্যকে কিন্তু কোনো একটা জায়গায় সরিয়ে দেওয়ার একটা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। ডিসকভারি চ্যানেলে একটা তথ্যচিত্র বেরিয়েছিল, সুভাষচন্দ্র বোস দ্য মিস্ট্রি। সেই 2016 সালের 18ই জুলাই সেই ছবিটি যখন দেখানো হয়, সেখানে দেখানো হয় যে নেতাজি সুভাষচন্দ্র বোসের রাশিয়ায় তিনি আত্মগোপন করেছিলেন। কালাসনিকভ পরিষ্কার করে না জানালেও তিনি জানাচ্ছেন
যে রাশিয়ায় তার থাকার সম্ভাবনা কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না। এবং 1965 সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধের সময় লাল বাহাদুর শাস্ত্রী 1966 সালে তাশখন্দে যাচ্ছেন, তখন তিনি বাড়িতে ফোন করে তার স্ত্রীকে জানাচ্ছেন যে এমন একজনের সঙ্গে আজকে আজকে আমার আলাপ হলো, দেখা হলো, যার জন্য সারা ভারতবর্ষ মুখিয়ে আছে। তিনি তার স্ত্রীকে এই খবর জানাচ্ছেন এবং আমি দেশে ফিরে জাতিকে সেই চমকপ্রদ উপহারটি দিতে চলেছি। কিন্তু আমরা জানি সেই রাতেই তার মৃত্যু হয় এবং তার সারাটা শরীরে নীল রং হয়ে গিয়েছিল, যার দেখে বোঝা যায় যে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। কি অজ্ঞাত কারণে তার মৃত্যু হয়, তার দেহের ময়না তদন্ত না করে কেন সেটাকে সৎকার করে ফেলা হয়, সেগুলো কিন্তু আজও ধোঁয়াশা হয়ে পড়ে আছে। তার যে খানসামা ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী, তিনি কমিটিকে, যে তদন্ত কমিটি তৈরি হয়েছিল এবং তার ব্যক্তিগত চিকিৎসক সচিব, তারা যখন তথ্য দেবে কিন্তু সড়ক দুর্ঘটনায় দেখা যায় তাদেরও মৃত্যু হয়। অর্থাৎ রাশিয়ায় তার থাকার সম্ভাবনার কথা যে তথ্য প্রমাণগুলো পাওয়া যাচ্ছিল, সেই তথ্য প্রমাণগুলো অঙ্কুরেই কিন্তু বিনষ্ট হয়ে যায়। এবং 1945 সালের 18ই আগস্ট যে সংবাদপত্র জাপানের ডোমে, তখন সেটা প্রাইভেট ছিল, তারা বলতে শুরু করে যে সুভাষচন্দ্র বোসের জাপান যাওয়ার পথে ব্যাংকক থেকে সাইগন, সেখান থেকে তাইওয়ানের তাইহোকু বিমানবন্দরে একটা সালি বোম্বার প্লেন, আমি বললাম আগেই যে জাপানের সালি বোম্বার প্লেনে তার কিন্তু সেখানে বসার কোনো সিট থাকে না, নিচে মাটিতে বসে যেতে হয়। তো সেই অংশে তার কেন আসার প্রয়োজন হলো, সেটাও কিন্তু আমাদের প্রশ্ন থেকেই যাচ্ছে। এবং ব্রিটেনের যে গোয়েন্দা সংস্থার রিপোর্ট, সেখানে যখন ফিগেস দুটো টিম তৈরি করলেন, একটা সাইগন এবং একটা ব্যাংককে, এবং সেখানে মেজর ডেভিসকে নিয়োগ করা হলো একদিকে, আর একদিকে মেজর ফেনেকে নিয়োগ করা হলো, যারা রাশিয়ায় মৃত্যুর যে খবর তাকে সরাসরি নাকচ করলেন এবং বললেন যে এখানে তার মৃত্যু হয়নি। কিন্তু রাশিয়ান যারা ঐতিহাসিক, তারা জানাচ্ছেন তাদের রিপোর্টে যে, এটা পূরবী রায় বলছেন যে রাশিয়াতে তার থাকার সম্ভাবনা প্রবল। কিন্তু এই দুটো গোয়েন্দা সংস্থা তারা খুব তাড়াতাড়ি শহর দুটি ঘুরে, ব্যাংকক এবং জাপান তারা ঘুরে, তারা বলেন একটা কথা তারা লিখেছিলেন, সেটা হচ্ছে ডিসেপশন প্ল্যান, অর্থাৎ প্রতারণা ও পরিকল্পনা। ফিগোজ এই রিপোর্টটা যখন তাদের কাছ থেকে পেলেন, তাদেরকে একটু ভৎসনা করে এই রিপোর্ট কিন্তু তিনি প্রকাশ করেননি। অর্থাৎ তিনি তাদের যে দুজন গোয়েন্দা সংস্থাকে দুজনকে নিয়োগ করলেন, একজন হচ্ছে মেজর ফেনে এবং মেজর ডেভিস, তারা রিপোর্ট দিচ্ছেন প্রতারণা এবং পরিকল্পনা। অর্থাৎ এই রিপোর্ট প্রকাশ না পেলেও তার এই যে রিপোর্টটা তিনি মেজর ফিগেসকে দিয়েছিলেন, সেটা আমরা কিন্তু ডক্টর পূরবী রায়ের গবেষণা থেকে জানতে পারি। এবং বারবার করে জাপানি গোয়েন্দা সংস্থাকে জানানো হয়েছিল যে 1945 সালে যদি কোনো বিমান দুর্ঘটনা ঘটে থাকে, তাহলে সেটা ভারতবাসীকে তার সঠিক তথ্য জানানো হোক। প্রথমে রিপোর্টে জানানো হচ্ছে 24শে সেপ্টেম্বর দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু হাবিবুর রহমান বলছেন যে 27শে সেপ্টেম্বর হয়েছিল। তথ্য চেঞ্জ হচ্ছে। 1945-এর 31শে ডিসেম্বর যখন দ্য ট্রিবিউন নামে একটি পত্রিকা এলাহাবাদ থেকে প্রকাশ করা হয়েছিল, সেখানে জানানো হয় বোস ওয়াজ ইন রাশিয়া। অর্থাৎ 1945 সালের 31শে ডিসেম্বর ঘটনা যদি 18ই আগস্ট হয়ে থাকে, তাহলে কেন ডিসেম্বর মাসে বোস ওয়াজ ইন রাশিয়াটা লেখা হলো? 1946 সালের 7ই জানুয়ারি পাবধা পত্রিকা, সেখানে সাংবাদিক একজন, যিনি স্ট্যালিনের খুব ঘনিষ্ঠ, তাকে দিয়ে লেখানো হলো যে নেতাজি যে আবহাওয়াতেই থাকুক না কেন, তিনি রাশিয়াতে নেই। অর্থাৎ সরাসরি এটি পত্রপাঠ বিদায় জানালেন যে রাশিয়াতে তিনি অবস্থান করছেন না। এবং 1946 সালের ফেব্রুয়ারি মাসে ইয়াং এবং ম্যাক রাইট তাদের মধ্যে যে চিঠির বিনিময় করছেন, সেখানে জানানো হচ্ছে উই হ্যাভ টু মেক সুভাষ অ্যাকচুয়ালি
পার্মানেন্টলি ডেড। চিঠিতে তিনি জানাচ্ছেন আমরা সুভাষকে চাই তার স্থায়ীভাবে পার্মানেন্টলি তার মৃত্যু হোক। এটা করলে সব ঝামেলা মিটে যাবে, আমাদেরও আর ছুটোছুটি করতে হবে না। কত নিষ্ঠুর শব্দ এই চিঠিতে লেখা হচ্ছে এটা আমরা জানতে পারি। হিউ টয় যা তিনি একজন MI2 এর এজেন্ট ছিলেন, স্প্রিং টাইগার তিনি লিখছেন, তিনি কিন্তু জানাচ্ছেন যে কোথাও একটা গণ্ডগোল বা ধোঁয়াশা কিন্তু হচ্ছে, যেটা দেখানো হচ্ছে সেটা পুরোপুরিভাবে সত্য বলে মানা যাচ্ছে না। মাউন্টব্যাটেন যখন অস্ট্রেলিয়া চলে যাচ্ছেন স্বাধীনতার পর, তিনি নেহেরুকে নির্দেশ দিয়ে গিয়েছিলেন যে মালয়ে গিয়ে এই বিষয়টাকে খুব তাড়াতাড়ি শর্ট আউট করতে। শুনলে অবাক লাগবে, IN এর সেই সময় সম্পত্তি ছিল প্রায় ৭৫,০০০ কোটি টাকা। আজকের হিসেবে ভাবুন সেটা কী পরিমাণ। কারণ মালয়ের টিন প্ল্যান্ট, রাবার যে প্ল্যান্ট ছিল, গোল্ড মাইন, চেট্টিয়ারদের দান করা বিপুল সম্পত্তি, সোনা গয়না বিভিন্ন প্রবাসীরা দান করেছিল। এই সম্পত্তি মাউন্টব্যাটেন খুব তাড়াতাড়ি চেয়েছিল ভারত আর ব্রিটেনের মধ্যে সেটা ভাগ করতে। যদিও নেহেরু বলেছিলেন যে পাকিস্তানের জন্য কিছু দেওয়া হোক, কিন্তু শেষ পর্যন্ত সেটা কিন্তু ভারত আর ব্রিটেনের মধ্যেই ভাগ করার একটা প্রবণতা মাউন্টব্যাটেন দেখিয়েছিলেন। এবং সেই সময় কমনওয়েলথ যে রিপোর্ট দিয়েছিল, ব্রিটেন কমনওয়েলথ, সেখানে কিন্তু ঘোষণা করা হয়েছিল যে নেতাজি রাশিয়াতে বেঁচে আছেন। অর্থাৎ ফিগেস যতই শুরু তাকে দিয়ে প্ল্যান করিয়ে বলাক না কেন, যার ডেড রিপোর্ট প্রকাশ করুক না কেন, কিন্তু একটা সন্দেহ কিন্তু আমাদের মধ্যে তৈরি হয়েই যায় যে রাশিয়ায় থাকার তার যে সম্ভাবনাগুলো থাকছে, সেই সম্ভাবনাগুলো কিন্তু আমরা উড়িয়ে দিতে পারছি না। 1946 সালে যখন ভারতে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, সেই সময় VP মেননকে নেহেরু প্যারিসের শান্তি সম্মেলনে পাঠান এবং সেখানে তিনি রাশিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী মলোটভ, এই মলোটভের সঙ্গে তিনি দেখা করেন এবং VP মেনন সেই সময় ভারতের খাদ্য সংকট নিয়ে কথা বলেন। প্রায় 2 ঘন্টা ধরে পরস্পরের সঙ্গে সেখানে কথা হয়। সাংবাদিকরা কিছুই সেই সম্পর্কে জানতে পারেননি এবং আবার একটি ডেথ রিপোর্ট তৈরি করা হয় ইউসুমিকে দিয়ে এবং জানানো হয় সেদিন 11:30টায় প্লেন দুর্ঘটনাতে নেতাজির মৃত্যু হয়েছে। এবং এক্ষেত্রে রাশিয়ায় থাকার সম্ভাবনাকে পুরোপুরিভাবে VP মেনন অস্বীকার করে আসেন এবং মলোটভের কাছ থেকে তিনি কোনো কিছু জানতে পারেননি সম্বন্ধে, সেটাও তিনি জানান। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়ায় থাকার যে সম্ভাবনাগুলো আমরা একটার পর একটা দেখানোর চেষ্টা করলাম, সেই সম্ভাবনাগুলো আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। কিন্তু সেই সময়তে যে সরকার ছিল বা সেই সময় যে পরিস্থিতি, তথ্যকে কোনো না কোনোভাবে হয়তো চাপা দিয়ে দেওয়া হয়েছিল। যে সাধারণ যেভাবে দেখা হয় যে নেতাজি সম্বন্ধে যে কনস্পিরেসি আছে, তাকে সরিয়ে দেওয়ার যে একটা পরিকল্পনা আছে, এই যে আমরা চিঠির কথা বললাম যে তার পার্মানেন্ট মৃত্যু চাইছি আমরা, এটা চিঠিতে লিখছেন গোয়েন্দারা, তার থেকে বোঝাই যায় যে কি ভাবধারা, কি ভাবনা তারা তাদের সঙ্গে পোষণ করে নিয়ে বেড়াতেন। সুতরাং এই সম্ভাবনাতেও সেই সম্ভাবনা তৈরি হলেও তাকে উড়িয়ে দেওয়ার একটা চেষ্টা তৈরি হয় এবং চন্দ্র বসুও কোনো না একই মত দিলেও তিনি একটা কথা বলছেন যে 2016 সালের জুন মাসে যখন সুষমা স্বরাজজির কাছে তিনি বিদেশমন্ত্রী ছিলেন, তিনি চিঠি লিখেছিলেন যে রাশিয়াতে যে 5টি ফাইল আছে, সেই ফাইলগুলো যদি প্রকাশ করা যায় তাহলে হয়তো অনেকটা সত্যি বেরিয়ে আসবে। রাশিয়া সুষমা স্বরাজজির কথা শুনে 3টে ফাইল ওয়েবসাইটে দিয়েছিল, সেটা আমরা যে কেউ পড়তেও পারি, কিন্তু 2টি গোপন ফাইল তারা কিন্তু প্রকাশ করেনি। সেই 2টো ফাইল তারা কিন্তু তাদের কাছেই রেখে দিয়েছে এবং এই ফাইলগুলো যদি ভবিষ্যতে হয়তো প্রকাশ পায় তাহলে হয়তো অনেকটা অধরা কাহিনী আমাদের ভবিষ্যতে আমরা জানতে পারব। এরপর তৃতীয় যে মতটি থাকে, তৃতীয় যে সম্ভাবনাটি থাকে, সেই সম্ভাবনাটি হচ্ছে গুমনামি বাবা হিসেবে নেতাজি ফৈজাবাদে ছিলেন এবং অনেক তথ্য, হাতের লেখার কিছু কিছু প্রমাণ, সেগুলোর কথা পাওয়া যাচ্ছে। এবং রিসেন্ট আপনারা অনেকেই গুমনামি সিনেমাটির
সুজিত মুখার্জির, সেখানেও সিনেমার নাম দেওয়া হয়েছিল গুমনামি, তাই নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল এবং নেতাজির পরিবার সরাসরি জানিয়েছিল যে এটা নেতাজিকে অপমান করা হয়েছে। সেই তথ্যও আমরা এখানে কিছুটা তুলে ধরার চেষ্টা করব, যেখানে জানানো হচ্ছে যে গুমনামি বাবাই নেতাজি বেশে তিনি ফৈজাবাদে ছিলেন। ৬০ দশকের শুরুতে উত্তরপ্রদেশের অযোধ্যা, সেখানে নেমিসা এলাকাতে একজন সাধুর আবির্ভাব হয়, যিনি লোকজনের সাথে মিশতেন না, কথা বলতেন না, পর্দার আড়ালে থাকতেন, নাম জানতে চাইলে বলতেন তিনি আগেই মৃত। এলাকার মানুষ তাকে সাধু বাবাকে ডাকতেন ভগবানজি বা গুমনামি বাবা নামে। 1985 সালের সেপ্টেম্বর মাসে তার মৃত্যু হয়। অনেকে বিশ্বাস করেন এই গুমনামিজি আসলে নেতাজি। 1999 সালে যে মুখার্জি কমিশন তৈরি হয়েছিল, সেই গুমনামি বাবার ব্যবহৃত 3000টি সামগ্রীর মধ্যে 870টি সামগ্রী মুখার্জি কমিশন পরীক্ষা করেছিল। তার মধ্যে কি কি ছিল? নেতাজির বাবা জানকীনাথ বসু এবং তার মা প্রভাবতীর বাঁধানো ছবি, তার ভাই বোনদের সঙ্গে নেতাজির ছবি, 3টি হাফ বেন্ড ডাবলিন ধূমপানের পাইপ, জার্মানি ও ইতালির সিগার, গোল ফ্রেমের তার চশমা, দূরবীন, রোলক্স ওয়েস্টার পারপেচুয়াল ঘড়ি, স্থল ক্যাসেট টেপ রেকর্ডার, পোর্টেবল বেলজিয়াম টাইপরাইটার, রেডিও, ভারতীয় রাজনীতির ওপর লেখা অজস্র বই, স্বাধীনতার আগের এবং পরের বহু সংবাদপত্রের সংগ্রহ, সুরেশ বোসকে পাঠানো খোসলা কমিশনের অরিজিনাল কপি, যা ললিতা বোস, সুরেশ বসুর মেয়ে, তিনি গুমনামির বাবার ঘর থেকে পেয়েছিলেন। একটা দিল্লিতে একটা সংগঠন মিশন নেতাজি, তারা একটা বই লিখেছিলেন কনেনড্রম। সেখানে নেতাজি সঙ্গে গুমনামি বাবাকে একাত্ম করে দেখার একটা সম্ভাবনা দেখা গিয়েছিল। এবং 2010 সালে গুমনামি বাবার পরিচয় জানতে যখন তদন্ত কমিশন আর্জি জানিয়েছিলেন, সেখানে বিজেপি একজন নেতা শক্তি সিংহ তিনি আর্জি জানান এবং 2016 সালে 26শে জুন উত্তরপ্রদেশ সরকার অবসরপ্রাপ্ত বিচারপতি বিষ্ণু সহায়ের নেতৃত্বে কমিশন গঠন করে, যার নাম দেওয়া হয়েছিল সহায় কমিশন। রাজ্যপালের কাছে তারা যে 347 পাতার একটা রিপোর্ট পেশ করেছিল, সেখানে সহায় কমিশন দাবি করেছিল অধিকাংশ সাক্ষী জানিয়েছেন গুমনামি বাবাই নেতাজি ছিলেন। অবশ্য সাক্ষীদের কেউ কেউ এটাও বলেছিলেন যে নেতাজি উনি ছিলেন না। উত্তরপ্রদেশ সরকার এই রিপোর্টটি জনসমক্ষে আনেননি। কলকাতার যে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, সেখানে ডিএনএ পরীক্ষার মাধ্যমে মুখার্জি কমিশন প্রমাণ দিয়েছিল যে নেতাজি এবং গুমনামি বাবার মধ্যে কোনো সম্পর্ক নেই। মুখার্জি কমিশন রিপোর্ট দিয়েছিল। দুজনের হাতের লেখা পরীক্ষা করা হলেও তার মধ্যে কোনো মিল পাওয়া যায়নি। মুখার্জি কমিশনের রিপোর্টের 114 থেকে 122 নম্বর যে পাতা, সেখানে গুমনামি বাবার কথা জানানো হয় এবং তার সাথে নেতাজির যে কোনো মিল নেই সে কথাটাও মুখার্জি কমিশন জানায়। কিন্তু অন্য মত কি? 1985 সালের 24শে অক্টোবর উত্তরপ্রদেশের একটা হিন্দি দৈনিক, তার নাম নয়া লোক, সেখানে দাবি করা হয় গুমনামি বাবাই আদপে নেতাজি। 1985 সালের 2রা নভেম্বর ফৈজাবাদের সংবাদপত্র জনমোর্চায় দাবি করা হয়েছিল যে গুমনামি বাবা আদতেও নেতাজি নয়। তাহলে অন্য একটা সংবাদপত্র জনমোর্চা, তারা দাবি করছেন যে গুমনামি বাবা আদপেও নেতাজি নন। তাহলে গুমনামি বাবা কে? তিনি হচ্ছেন কৃষ্ণ, তার পুরো নাম হচ্ছে কৃষ্ণ দত্ত উপাধ্যায়। তিনি কেডি উপাধ্যায় নামে পরিচিত। গায়ত্রী ভবনে পণ্ডিত ব্রহ্মদেবকে খুন করার পর তিনি উধাও হয়ে যান। অর্থাৎ গুমনামি বাবার কে তিনি ছিলেন তার একটা পরিচয় জনমোর্চা যে দৈনিক উত্তরপ্রদেশের তারা দিয়েছিল।
গুমনামি বাবার হাতের লেখা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের হ্যান্ডরাইটিং এক্সপার্টকে দিয়ে চেক করানোর পর তার সঙ্গে যখন নেতাজির হাতের লেখার কোনো মিল পাওয়া যায়নি, কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু কথা এটা দেখায় যে কারোর মনে বিশ্বাস তৈরি করে যে নেতাজির সঙ্গে গুমনামি বাবার কিছু কিছু মিল দেখা যাচ্ছে। সেগুলো একটু আপনাদের জানাই। হাতের লেখা যে রিপোর্টটি এসেছিল তা ছিল 2 পেজ কার্সিয়ারি রিপোর্ট। বি লাল 200 পাতার যে রিপোর্ট দিয়েছেন সেখানে বলছেন, বি লাল বলছেন, এনার নাম আমি আগে বলেছি, যে দুজনের হাতের লেখা এক। FBI এর যে হ্যান্ডরাইটিং এক্সপার্ট বলছেন দুজনের হাতের লেখা এক। মানে যারা মুখার্জি কমিশন যাদেরকে দিয়ে রিপোর্টটা করিয়েছিল, হ্যান্ডরাইটিং এক্সপার্ট, কলকাতা সেন্ট্রাল ফরেন্সিক এক্সপার্ট ল্যাবরেটরি, সেখানে যেমন জানতে পাচ্ছেন মিল নেই, কিন্তু এরা আবার জানাচ্ছেন, আবার ডক্টর কাশ্যপ বলে একজন, তিনিও জানাচ্ছেন যে হাতের লেখাটা এক দেখা যাচ্ছে। এবার বসু পরিবারের কয়েকজনের কাছ থেকে মুখার্জি কমিশন ব্লাড স্যাম্পেল চেয়েছিল যে গুমনামি বাবা আদপেও নেতাজি কিনা, আপনারা ব্লাড স্যাম্পেল দিন, আমরা সেটাতে টেস্ট করি। সেই টেস্ট করেও কিন্তু কোনো মিল পাওয়া যায়নি। তাই এই প্রশ্নটা স্বভাবতই থাকে যে গুমনামি বাবা সায়েন্টিফিক্যালি যে নেতাজি নয় তার প্রমাণ মুখার্জি কমিশন ব্লাড স্যাম্পেল টেস্টে দিচ্ছে, ফরেন্সিক টেস্টে দিচ্ছে, হাতের লেখা এক্সপার্টকে দিয়ে দেখানোর পর দিচ্ছে। কিন্তু আমরা অন্য যে মত, সেই মত যেখানে বলা হচ্ছে যে নেতাজির সঙ্গে গুমনামি বাবার মিল পাওয়া যাচ্ছে, তারা কি বলছে সেটা একটু দেখব। 1962 সালে অতুল সেন বলে তাকে সুভাষচন্দ্র বোস যখন 1930 সালে ঢাকাতে যখন নির্বাচন হচ্ছে তাকে সাহায্য করেছিলেন, সেই অতুল সেন তিনি উত্তরপ্রদেশের নিমসারে দেখা করতে যাচ্ছেন সেই গুমনামি বাবার সঙ্গে। 1962 সালে অতুল সেন গুমনামি বাবার সঙ্গে দেখা করতে যান এবং সুভাষচন্দ্র তাকে খুব স্নেহ করতেন। 1930-এ ঢাকার নির্বাচনে সুভাষচন্দ্র বোস তার হয়ে ক্যাম্পেইনিং করেছিলেন। তিনি এসে জওহরলাল নেহরুকে চিঠি লিখেছিলেন এবং তিনি চিঠিতে জানান নেতাজি বেঁচে আছেন, আধ্যাত্মিক কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন। নেহরু, যিনি এতদিন ধরে প্লেন দুর্ঘটনার তত্ত্বে বিশ্বাসী ছিলেন, তিনি ব্যক্তিগতভাবে তাকে চিঠিতে উত্তর দেন এবং উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে কোথাও একটা হয়তো তার প্রচ্ছন্ন সমর্থন করেন বলে অতুল সেন জানান। যদিও হিস্টোরিক্যালি সেটাকে এই রিপোর্ট প্রকাশ হয়নি। ডক্টর পবিত্র মোহন রায়, যিনি দীর্ঘদিন ধরে নেতাজির সহযোদ্ধা ছিলেন, আইএনএর যে সিক্রেট যে গেরিলা বাহিনী, সেখানে 4 জনের মধ্যে একজন ছিলেন ডক্টর পবিত্র মোহন রায়। তিনি সাবমেরিনে উড়িষ্যা থেকে কলকাতাতে পৌঁছেছিলেন এই গেরিলা ইউনিটগুলিকে ট্রেনিং দেওয়ার জন্য। তিনি নেতাজিকে দেখেই চিনতে পারেন এবং তিনি বলেন যে নেতাজিকে দেখেই আমি চিনতে পারি গুমনামি বাবার বেশে। কিন্তু এই খবর তিনি জীবনের শেষ দিন পর্যন্ত গোপন রেখেছিলেন। গুমনামি বাবার মৃত্যুর পর যখন কয়েকশো চিঠি গুমনামি বাবার ঘর থেকে পাওয়া যায়, সেখানে PM রায় পবিত্রমোহন রায় পরিষ্কারভাবে জানান চিঠিতে যে সেখানে দেখা যায় যে পবিত্রমোহনকে বাবু, যিনি চিঠিগুলো সুভাষচন্দ্র বোসকে গুমনামি বাবাকে লিখছেন, সেই চিঠিতে তিনি গুমনামি বাবাকে নেতাজি সুভাষচন্দ্র বোস বলে সম্বোধন করছেন। পরে ফৈজাবাদের পুলিশ তাকে জেরা করলে তিনি জানান যে গুমনামি বাবা বাঙালি ছিলেন, কিন্তু যেহেতু গুমনামি বাবার সঙ্গে সাক্ষাৎ তিনি পাননি, তাই এই ধারাভাষ্যকে তিনি এড়িয়ে যান। কিন্তু চিঠিতে গুমনামি বাবাকে তিনি বারংবার যে সুভাষচন্দ্র বলে সম্বোধন করেন, সেই প্রমাণ কিন্তু চিঠিতে পাওয়া যাচ্ছে। শ্রীকান্ত শর্মা কানহা, তাকে সুভাষচন্দ্র বোস বলেছিলেন, সূর্যের আলো যেখানে প্রবেশ করে না, কবির কবিতা সেখানে প্রবেশ করে, এবং ভীষণ স্নেহ করতেন তাকে। তিনি সীতাপুরের একজন বাসিন্দা। তাকে 1938 সালে প্রথমবার তার নেতাজির সঙ্গে আলাপ হয়েছিল সেই সীতাপুর কংগ্রেসে প্রচারের সময়। তারপর যখন 1963 সালে
নিমসায় তার সঙ্গে গুমনামি বাবার দেখা হয়, তিনি সাধুর বেশে ছিলেন, তিনি পরিচিত ছিলেন ভগবানজি গুমনামি বাবা, আবার কোথাও ভিক্ষা চাওয়া বাচ্চার নামে। আমি বললাম তার সাথে তিনি দেখা করেন এবং গুমনামি বাবার সঙ্গে তিনি কোনো পার্থক্য করতে পারেননি। তিনি জানান ওই দিন তিনি নিশ্চিত হয়ে সেখান থেকে বেরিয়ে আসেন, তিনি যার সঙ্গে কথা বলে এলেন তিনি নেতাজি ছিলেন। লীলা নাগ, যাকে আমরা তার পত্রিকাতে আমরা দেখেছি, সেই লীলা নাগ ওরফে রায় অনেক চেষ্টা করেও তার সঙ্গে তিনি দেখা করতে পারেনি। সেই দীপালি সংঘ যার প্রতিষ্ঠাতা, তিনি যে কানহাকে চিঠি পাঠিয়েছিলেন নেতাজিকে পাঠানোর জন্য, নেতাজির খোঁজ খবর নেওয়ার জন্য, কানহাকে তিনি বলে পাঠিয়েছিলেন তার চিঠিগুলো যেন তিনি পড়েন। সেই চিঠি পড়ে জানিয়েছিলেন গুমনামি বাবা যে তার চিঠি তিনি পড়েছেন, কিন্তু তার সঙ্গে দেখা করা সম্ভব নয় সরাসরি, তাকে যেন জানিয়ে দেওয়া হয় তার পাঠানো মতিচুরের লাড্ডু তার খুব ভালো লেগেছে খেয়ে। তিনি পদ্মার আড়াল থেকে লীলা নাগের সঙ্গে দেখা করেন এবং চিঠিতে তার সঙ্গে যোগাযোগ রাখার কথা বলেন। সবশেষে আমি বলবো সুনীল গুপ্তর কথা, যিনি বিনয় বাদল দীনেশ গুপ্তের দাদা ছিলেন সম্পর্কে। তার সঙ্গে যখন সুরেশ বসু তাকে যখন গুমনামি বাবার সঙ্গে দেখা করার জন্য পাঠিয়েছিলেন, তিনি দেখা করে এসে জানিয়েছিলেন যে কণ্ঠস্বর এবং জ্ঞান বলছে ইনি নেতাজি। তখন সুরেশচন্দ্র বসু তাকে বলেছিলেন ও যেমন অবস্থায় আছে সেইভাবেই থাকুক, উই অল লেট হিম ডাউন, আমরা সবাই আমাদের জন্যই তাকে হারিয়েছি, ওর যা যা লাগবে সেখানে তাকে সেগুলো পাঠিয়ে দিও। ও গান শুনতে খুব ভালোবাসে, ও বই পড়তে খুব ভালোবাসে, সেগুলো যেন ব্যবস্থা যথোপযুক্তভাবে থাকে। আর জন্মদিনের দিন ওর জন্য একটু মিষ্টি আর ইলিশ মাছ পাঠিও, বড্ড ভালোবাসত ইলিশ মাছ আর মিষ্টি খেতে। অর্থাৎ আমরা একটা একটা দিক যেমন দেখছি, গুমনামি বাবার সঙ্গে নেতাজির কোনো মিল থাকছে না, সেখানে বসু পরিবার বলছেন যেখানে আমাদের ম্যাজিক নয় লজিক দিয়ে চিন্তাভাবনা করতে হবে, কিন্তু সেখানে আমরা যে চিঠিপত্র পাচ্ছি, এই মানুষগুলোর যে বয়ান পাচ্ছি, সেই বয়ান থেকে কোথাও যেন একটা মিল, কোথাও যেন একটা সাজুর্য আমরা লক্ষ্য করছি নেতাজির সঙ্গে। নেতাজি সুভাষচন্দ্র বোস তার অসমাপ্ত যে আত্মজীবনী, সেখানে তিনি ইন্ডিয়ান পিলগ্রিমে জানিয়েছিলেন যে আমার জীবন গড়ে তুলতে হবে এমন তথ্যের ভিত্তিতে যা হবে সত্য নির্ভর। আমরা জানি যে কোনো কমিশন 30 বছর হয়ে গেলে তার ফাইল ওপেন করার একটা আইনত অধিকার চলে আসে। তো আজও দেশের স্বার্থে, হয়তো বৈদেশিক সম্পর্কের স্বার্থে এত বছর অতিক্রান্ত হয়ে গেলেও সেই ফাইল অধিকাংশই আমাদের কাছে এখনও অধরা, আমাদের কাছে এখনও অজানা। আমরা হয়তো এটা বারবার করে বলা হয় যে অন্তর্ধান রহস্য থেকেও তার কর্ম, তার পদ্ধতি, তার জীবন দর্শন, তার ভাবনা, তার যে সাম্প্রদায়িক যে সম্প্রীতির যে তিনি ভাবনা দেখিয়েছিলেন, তিনি যে উদার্ত দেশবোধের যে ভাবনা দেখিয়েছিলেন, তিনি ত্যাগ তিতিক্ষার যে দৃষ্টান্ত দেখিয়েছিলেন, সেগুলো আমাদের অবশ্য পাঠনীয় হওয়া উচিত অন্তর্ধান রহস্য থেকেও। কিন্তু বাঙালি হিসেবে আজও আমাদের হয়তো এই প্রশ্নগুলো উকি দেয় বা আমাদেরকে সর্বদা আমাদের মনের মধ্যে প্রশ্নচিহ্ন তৈরি করে যে কি ঘটনা ঘটেছিল, সেটা আলটিমেটলি আমরা জানি, সত্যিটা আমাদের কাছে প্রকাশিত হোক, আমরা সত্যিটাকে জানতে পারি। কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে অনেক তথ্য এসছে, তথ্যের পাহাড় এসছে, কিন্তু সেই তথ্যের থেকে আমরা কোন তথ্যটাকে এক্স্যাক্টলি সত্য বলে বেছে নেব, সত্য বলে আমরা নির্ধারণ করে নেব, সেটা একান্তভাবে আমাদের ওপর নির্ভর করে। কিন্তু দিনের শেষে একটা জিনিস আমাদের মনে হয় যে সেই সময় হয়তো যদি কেন্দ্রীয় সরকার একটু সহানুভূতিশীল হতেন, যদি এই বিপ্লবী ভাবধারাকে তারা গুরুত্ব দিতেন, যে মানুষটি সারা বাংলা তথা সারা দেশকে পথ দেখিয়েছিলেন, নতুনভাবে চলতে শিখিয়েছিলেন, হরিপুরা কংগ্রেসে তিনি নির্বাচিত হচ্ছেন, ত্রিপুরী কংগ্রেসে তিনি জয়যুক্ত হচ্ছেন,
সাথে তার সর্বভারতীয় প্রভাবকে আমরা স্বীকার করে নিচ্ছি। কিন্তু সেই কেন্দ্রীয় সেই সময়ের সরকারের যদি আরেকটু সহানুভূতি, আরেকটু তাদের চেষ্টা থাকতো আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারে, তারা যদি আরেকটু কঠোরভাবে আমাদের এই সম্পদকে তারা সঠিকভাবে তার অন্তর্ধানের কারণ নির্ধারণ করতে পারতো, তাহলে আমরা হয়তো এখনও কিছুটা অনেকটাই আলোতে থাকতে পারতাম। যে 11টি মতের মধ্যে যে 3টি সর্বজন স্বীকৃত মত থাকে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা ভাবুন, শুনলেন এবং আপনাদের অবশ্যই যা মনে হবে মত প্রকাশ করবেন। নমস্কার।